টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদেরই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আর একটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আস্তে আস্তে সময় চলে যাচ্ছে, অর্থাৎ ট্যাক্স যে রিটার্ন আমরা দাখিল করি সেটির সময় প্রায় শেষ হয়ে আসছে। আজকে মার্চ মাসের 17 তারিখ, অর্থাৎ আগামী এপ্রিল মাসের 15 তারিখই শেষ, অর্থাৎ এক মাসও আমাদের হাতে সময় নেই। তো সে কারণে ট্যাক্স নিয়ে কথা বলবো, এটাই স্বাভাবিক। তবে আজকের বিষয়টি একটু অন্যরকমভাবে আমরা আলোচনা করতে চাই। সাধারণভাবে এই যে নানান রকম রিফান্ড টিফান্ড ইত্যাদি আমরা বলি, ঠিক সরাসরি সেরকমভাবে নয়, একটু অন্যভাবে বলতে চাই যে ট্যাক্স ব্রেক নাকি ট্যাক্স ট্র্যাপ, কোনটি, এই কোন পথে হাঁটছি আমরা, অর্থাৎ এই ট্র্যাপে কি ট্যাক্স ব্রেক নিতে যায় কি ট্যাক্স ট্র্যাপের মধ্যে আমরা পড়ছি কিনা, সেই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ট্যাক্স বা আর্থিক বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্টেন্ট জনাব পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট এবং ফাউন্ডার এবং CEO কাকাতুয়া এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন এর অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অথবা যারা পরবর্তীতে সংযুক্ত হবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে এমনিতে আপনাদের ট্যাক্স সিজন চলছে, অর্থাৎ হারভেস্টিং পিরিয়ড, তার মধ্যেও আবার রোজার পরপরই, মানে ইফতারির পরপরই এই অনুষ্ঠানে অংশগ্রহণ, সত্যি আমরা আপনার প্রতি বৃদ্ধ। এবং আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা গতানুগতিকতার বাইরে যে এমন একটি বিষয় আজকে নিয়ে আলোচনা করতে চাই, যেটি সাধারণত আমরা করি না, অথচ আমরা অনেকেও বুঝিও না, যে ট্যাক্স ব্রেক নাকি ট্যাক্স ট্র্যাপ, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। তবে বলার আগে 1-2 মিনিট এই বিষয়টির একটু ভূমিকা বা গুরুত্ব তুলে ধরতে চাই দর্শকদের সামনে। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের শুরুতেই আপনাদের কাছে একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। আমরা কি সত্যি ট্যাক্স বাঁচাচ্ছি নাকি নিজের অজান্তেই ট্যাক্সের ফাঁদে পা দিচ্ছি? প্রতি বছর ট্যাক্স সিজন এলেই আমরা অনেকেই ব্যস্ত হয়ে পড়ি, কোথায় কত ডিডাকশন পাবো, কিভাবে রিফান্ড বাড়ানো যায়, কোন ইনভেস্টমেন্ট ট্যাক্স কমাবে, এসব হিসাব নিকাশে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু এই ব্যস্ততার মাঝেই অনেক সময় আমরা একটা বড় বিষয় এড়িয়ে যাই, আর তা হলো সব ট্যাক্স সেভিংস কি সত্যি আমাদের জন্য ভালো? সুপ্রিয় দর্শক, অনেক সময়ে আমরা যেটাকে ট্যাক্স ব্রেক ভেবে স্বস্তি পাই, সেটি ভবিষ্যতে আমাদের জন্য হয়ে দাঁড়ায় ট্যাক্স ট্র্যাপ। হয়তো আজ আমরা কিছু ডলার বাঁচালাম, কিন্তু সেই সিদ্ধান্তের কারণে আগামী বছর বা ভবিষ্যতে আমাদের ট্যাক্সের বোঝা আরও বেড়ে যায়। এমন ঘটনাও কিন্তু একেবারেই কম নয়, বিশেষ করে প্রবাস জীবনে, যেখানে আইন, নিয়মকানুন এবং ট্যাক্স সিস্টেম অনেকটাই জটিল। সেখানে একটি ছোট্ট ভুল সিদ্ধান্ত বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে, হোক সেটা ভুল ইনভেস্টমেন্ট, ভুল ডিডাকশন বা শুধুমাত্র সঠিক তথ্যের অভাব। সব কিছু মিলিয়েই তৈরি হতে পারে অদৃশ্য ট্যাক্স ফাঁদ। তাই আজ আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব ট্যাক্স প্ল্যানিংয়ের সেই অজানা দিকগুলোকে সামনে নিয়ে আসতে, যেখানে লাভ আর লোকসানের সীমারেখা অনেক সময় খুব সূক্ষ্ম। আমরা জানব কিভাবে একটি সঠিক সিদ্ধান্ত আপনাকে দিতে পারে সত্যিকারের ট্যাক্স ব্রেক, আর কোন ভুল পদক্ষেপ আপনাকে ঠেলে দিতে পারে ট্যাক্স ট্র্যাপের দিকে। আর এই গুরুত্বপূর্ণ আলোচনাকে আরও সমৃদ্ধ করতে আজ আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ অ্যাকাউন্টেন্ট, যিনি তার বাস্তব অভিজ্ঞতা থেকে আমাদের জানাবেন কিভাবে সচেতনতার সাথে ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আমরা ট্যাক্সের ফাঁদ এড়িয়ে চলতে পারি এবং কিভাবে নিজের আর্থিক ভবিষ্যৎকে আরও নিরাপদ করে তুলতে পারি।
তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। ট্যাক্স ব্রেক নাকি ট্যাক্স ট্র্যাপ, আপনি আমি আমরা কোন পথে হাঁটছি? জনাব পারভেজ কাজী, আজকের বিষয়ের ছোট্ট একটু ভূমিকা আমি তুলে ধরেছি, অর্থাৎ এই ভূমিকার মধ্যে দিয়ে পুরো বিষয়টি চলে এসেছে ক্যানভাসের মধ্যে খুব সংক্ষিপ্ত আকারে। আপনার কাছে বিস্তারিতভাবে বিশ্লেষণে জানতে চাইব যে সাধারণভাবে এই ট্যাক্স ব্রেক এবং ট্যাক্স ট্র্যাপের মধ্যে আসলে পার্থক্যটা কি আছে, এবং আমরা এই সবচেয়ে কমন যে ট্যাক্স ট্র্যাপগুলো এগুলো কি কি, এই বিষয়ে যদি একটু বিস্তারিত কথা বলেন জনাব পারভেজ কাজী। ধন্যবাদ আবারও রানা ভাই। আজকের বিষয়বস্তু আসলেই একটু ভিন্ন। ট্যাক্স ছাড় না ট্যাক্স ফাঁক, এ দুটোকে আমরা ছোট ভুলের কারণে অনেক সময় ট্যাক্স ছাড় নিতে গিয়ে আমরা হয়তো ফাঁদে পা দিয়ে ফেলি, এবং কিভাবে নিজেকে বাঁচাবো, কিভাবে আমাদের ট্যাক্স স্ট্র্যাটেজি বলতে আমরা কিন্তু বুঝে থাকি যে ফরওয়ার্ড লুকিং প্ল্যানিং ট্যাক্স স্ট্র্যাটেজি। সেই ফরওয়ার্ড লুকিং প্ল্যানিং যদি থাকে তাহলে অবশ্যই আমরা ট্যাক্স ছাড় ঠিকই নিতে পারবো ফাঁদে পা না দিয়ে। চলুন বেশ কয়েকটি বিষয়বস্তুর উপরে আজকে আলোচনা করব। তার প্রথমটি হচ্ছে বাইং অ্যান ইনভেস্টমেন্ট প্রপার্টি উইথ এ লার্জ ল্যান্ড। একটা বড় ল্যান্ড সহ একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কেনাটা ট্যাক্স ব্রেক না ট্যাক্স ট্র্যাপ, এটা নিয়ে প্রথম আলোচনা। আমরা অনেকেই জানি যে ইনভেস্টমেন্ট প্রপার্টির সবচেয়ে বড় সুযোগ হচ্ছে যে আমরা প্রপার্টি ডেপ্রিসিয়েট করতে পারি, এবং ডেপ্রিসিয়েটটা ইনভেস্টরদের জন্য কিন্তু খুবই আকর্ষণীয়। আকর্ষণীয় এই বলতে এই মিন করে যে ধরেন একটা প্রপার্টি ভ্যালু 500,000, আমি 20% ডাউন দিলাম, 100,000 400,000 লোন দিয়ে প্রপার্টিটা কিনলাম, এবং প্রপার্টিটা যখন আমি কমার্শিয়াল ইউজ করব অথবা রেন্টাল ইউজ করব, আমি কিন্তু পুরো 500,000কে ডেপ্রিসিয়েট করতে পারবো। এবং কখনো কখনো যদি আমি কস্ট সেগ্রিগেশন ব্যবহার করি তখন কিন্তু আমি আরো বড় ডেপ্রিসিয়েশন ক্লেম করতে পারবো, এবং আমার ক্যাশ ফ্লো সেই প্রপার্টি থেকে বাড়বে। এটাই সাধারণত ইনভেস্টররা চিন্তা করে থাকে এবং তারা ইনভেস্টমেন্টে যায়। কিন্তু এখানে একটা ছোট্ট জিনিস অনেক সময় দেখেছি ইনভেস্টররা তারা মিস করে, ভুল করে। সেটা হচ্ছে ল্যান্ড কখনোই ডেপ্রিসিয়েবল না। ল্যান্ড কখনোই ডেপ্রিসিয়েট করা যায় না, শুধুমাত্র ইমপ্রুভমেন্ট ইন দ্য ল্যান্ড ইজ ডেপ্রিসিয়েবল। এখন আমি যদি একটা বড় প্রপার্টি কিনি, ধরেন 50 একর্স অথবা 20 একর্স অফ ল্যান্ড, এবং একটা টাইনি বিল্ডিং সেটার উপরে, আমার কিন্তু ডেপ্রিসিয়েট করার সংখ্যাটা অনেকখানি কমে গেল, যেহেতু ল্যান্ড ডেপ্রিসিয়েবল না, শুধুমাত্র ইমপ্রুভমেন্ট মানে বিল্ডিংটাই ডেপ্রিসিয়েবল। আমি 500,000 দিয়ে সেই বিল্ডিংটা অথবা প্রপার্টিটা কিনেছি, দেখা গেল 100,000 হচ্ছে আমি ডেপ্রিসিয়েট করতে পারছি, এন্ড ভ্যালু, জমির ভ্যালু হচ্ছে বাকি 400,000 ল্যান্ড ভ্যালু, এবং সেটাকে আমি ডেপ্রিসিয়েট করতে পারছি না। অতএব এই ইনভেস্টমেন্টটা আমার জন্য কিন্তু একটা ট্র্যাপ হয়ে দাঁড়ালো, যেটা আমাকে একটা বড় ধরনের ট্যাক্স ছাড় দিবে আমি আশা করেছিলাম। নাম্বার 2 হচ্ছে বাইং এ বিজনেস কার টু টেক এ বিজনেস ডিডাকশন। আমরা সকলেই, আমরা যেই ব্যবসাতেই থাকি না কেন, আমরা মনে করে থাকি যে আমি যদি একটা গাড়ি কিনি এবং গাড়িটার যদি আমি বিজনেস ইউজ দেখাতে পারি, আমি বোধহয় এটা একটা বড় ডিডাকশন ক্লেম করতে পারব। এটা কিন্তু সত্য নয়, এটা কিন্তু কারেক্ট না। আমি একটা
ধারণা দিতে চাই যে আমার এক বিজনেস, তারা সাইবার ট্রাক কিনেছে ফর ফুড ডেলিভারি। এটা অর্ডিনারি অ্যান্ড নেসেসারি হতে হবে, কিন্তু আপনার বিজনেসের সাথে এটা সম্পর্কিত হতে হবে। আপনি দেশি ফুড ডেলিভার করবেন ডোর টু ডোর বাই এ সাইবার ট্রাক, এটা কিন্তু আইআরএস কে বোঝাবার কোনো উপায়ই নেই। যে কোনো ভাবে হোক না কেন, আপনি কাগজে কলমে যত ডকুমেন্টস রাখেন না কেন। আর মোস্টলি আমরা দেখে থাকি যে বিজনেস ইউজ অফ দ্য ভেহিকেলে আমরা মাইলেজ লগ মেনটেন করি না, আমাদের ডকুমেন্টেশনে বড় ধরনের ছাড় থাকে, গ্যাপ থাকে, এবং এই গ্যাপের কারণে দেখা যাচ্ছে যে আমরা আমাদের যেই ডিডাকশনটা এক্সপেক্ট করছিলাম, যেই ট্যাক্স ব্রেকটা আশা করছিলাম, সেটা তো হয়নি, উল্টো আমরা একটা ট্র্যাপে পড়ে গেছি। তো ওর জন্য এটা অনেক সুচিন্তিত হতে হবে, আমার ব্যবসার সাথে সম্পর্কিত হতে হবে। মিনিমাম 50% অফ টাইমস এটা আমার ব্যবসায় ব্যবহৃত হতে হবে। শুধুমাত্র এক্সপ্লেইন করে একটা জেনারেলাইজেশনের মাধ্যমে আমরা যে কোনো বিজনেস ভেহিকেলের ডিডাকশন বিজনেস থেকে ক্লেম করতে পারি। নাম্বার 3 হচ্ছে সেটিং আপ এ কর্পোরেশন। এস কর্পোরেশনকে অনেকেই বলে থাকে যে একটা ম্যাজিক সলিউশন, আপনি অনেক ট্যাক্স বাঁচাতে পারেন। যেহেতু আপনার যদি ব্যবসা করেন এবং সোল প্রোপ্রাইটারশিপে থাকে, তাহলে আপনি কিন্তু 15.5% সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড মেডিকেয়ার ট্যাক্স পে করে থাকেন আপনার নেট আর্নিংস এর উপর। সেটাকে যদি আপনি এস কর্পোরেশনে নিয়ে যান, তাহলে ডেফিনেটলি আপনি সেই 15.5% ফাইকা এবং মেডিকেয়ার ট্যাক্স থেকে আপনি ছাড় পান, যেহেতু আপনি যে প্রফিটটা নেন K1 এর মাধ্যমে, সেটার উপরে আপনাকে ফাইকা ট্যাক্স অথবা মেডিকেয়ার ট্যাক্স পে করতে হয় না। অতএব কমনলি আমাদের ক্লায়েন্টরা, আমাদের ট্যাক্স পেয়াররা ভেবে থাকে যে কোনো ব্যবসাতেই থাকুক না কেন, সে একটা এস কর্পোরেশন ফর্ম করলে তার নেট আর্নিংস এর 15.5% ট্যাক্স সে সেভ করতে পারবে। কিন্তু এখানে যে ছোট্ট একটা লেজুর আছে, যে আপনাকে রিজনেবল স্যালারি নিতে হবে ফ্রম দ্য বিজনেস। তার মানে আপনাকে পেরোল রান করতে হবে, এবং আপনি একটা লো স্যালারি নেবেন সেটাও কিন্তু কাম্য নয়। আপনি যে ধরনের ব্যবসা করছেন, যেই কাজটা আপনি করেন ফর দ্য বিজনেস, এটা কিন্তু কম্পারেটেবল স্যালারি হতে হবে। এই জবে অন্যান্য জায়গায় সাধারণত যিনি এই কাজটা করেন অথবা ম্যানেজারিয়াল ভূমিকাটা পালন করেন, উনি যেই বেতন নিয়ে থাকেন, আপনাকে কিন্তু তার ইকুয়াল স্যালারি নিতে হবে। যদি আপনি তার থেকে কম বেতন নেন, তাহলে আইআরএস এর সার্ভেলেন্সে আপনি আসবেন, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যেই বেনিফিট গুলো আপনি নিয়েছেন, ট্যাক্স সেভিংস গুলো আপনি করেছেন প্রিভিয়াস বছরগুলোতে, সেটাকে সুদে আসরে চড়া দামে আপনাকে কিন্তু পে ব্যাক করতে হবে। তো ফর্মিং এ কর্পোরেশন এটা একটা ম্যাজিক সলিউশন বলে আমরা সাধারণত যেটা ভেবে থাকি, এটা কিন্তু অত সহজ নয়। এটা পেতে হলে আরো এর পিছনে কিছু কাজ আছে, সেটা চিন্তা করতে হবে, এবং সর্বপ্রথম যিনি এই বিজনেসটা রান করবেন, তাকে একটা রিজনেবল স্যালারি নিতে হবে ফ্রম দ্য বিজনেস। উনি যদি সেখানে ব্যর্থ হন, তাহলে উনার এই পুরো এস কর্পোরেশন ফরমেশন এবং সবকিছুই কিন্তু ভেস্তে যাবে, এবং দেখা যাবে ট্যাক্স ব্রেকের পরিবর্তে উনি একটা বড় ট্যাক্স ট্র্যাপের মধ্যে পড়েছেন। নাম্বার 4, আমরা সকলেই
তড়িঘড়ি করে একটা বেসিক এলএলসি ফর্ম করে থাকি এবং মনে করে থাকি যে আমি যদি একটা বেসিক এলএলসি ফর্ম করি আমি অনেক কিছু থেকে বেঁচে গেলাম। কিন্তু আমরা কিন্তু জানি না যে সিঙ্গেল মেম্বার এলএলসি কে দেখা হয় ডিসরিগার্ডেড এন্টিটি হিসেবে, মানে এটা কোনো এন্টিটি না। যত ইনকাম অথবা যত রেভিনিউ আসে এবং যেই খরচগুলো হয় সবগুলো তার পার্সোনাল রিটার্নে গিয়ে এসে দাঁড়ায়। অথবা আমরা যদি মাল্টি মেম্বার এলএলসি ফর্ম করে থাকি এটা একটা পার্টনারশিপে এসে দাঁড়ায়। ডেফিনেটলি এলএলসি আপনাকে প্রপার্টি, পার্সোনাল প্রপার্টিকে প্রোটেক্ট করে এবং আপনার লায়াবিলিটিকে প্রোটেক্ট করে, কিন্তু তাই বলে যে ট্যাক্স ব্রেক পেতে হলে এটার পিছনে যে আরো কাজ আছে এবং এখানে যে ইলেকশন করতে হবে এটাকে 1120 এ নিয়ে যাওয়ার জন্য এবং যিনি চালাবেন তাকেও একটা রিজনেবল স্যালারি এখান থেকে নিতে হবে, এগুলোর দিকে আমরা খুব একটা গ্রাহ্য করি না অথবা খুব একটা নজর দেই না। ওর জন্য ফর্মিং এ বেসিক এলএলসি আমরা সকলেই ফোন করি এবং সকলেই জানতে চাই যে ভাই একটা এলএলসি ফর্ম করতে আপনি কত নিবেন, এবং আমি যদি বলি যে দিস মাছ, ফোনেই একটা এলএলসি ফর্ম করে ফেলে, মনে করে যে এটাই তার সব কিছু সমস্যার সমাধান, ফর্মিং অ্যান এলএলসি। কিন্তু সেটা নয়। এটার জন্য আমরা সাধারণত ওয়ান অন ওয়ান টাইম দিয়ে থাকি এবং একটা ছোট্ট কনসালটেশনও দিয়ে থাকি। এলএলসিটা কেন, কি কারণে, কি বেনিফিটের জন্য, এবং এটা আপনাকে কি বেনিফিট দিবে এবং কি দিবে না, দুটোই আমরা পরিষ্কার করে এক্সপ্লেন করে দেই যেন ট্যাক্স ব্রেক নিতে গিয়ে কোনো ট্র্যাপের মধ্যে গিয়ে আমাদের ট্যাক্স পেয়াররা গিয়ে না পড়ে। নাম্বার 5 হচ্ছে খুব কমন, যেটা হোম অফিস ডিডাকশন এরর। হোম অফিস ডিডাকশন আমরা সকলেই কম বেশি ব্যবসা যারা করি অথবা অনেকে ছোটখাটো যে সাইড বিজনেস গুলো আছে, আমরা ঘরের থেকে কাজ করে থাকি এবং আমরা হয়তো আমার বেডরুমের পাশেই, বেডের পাশেই একটা ডেস্ক আছে এবং সেখানে একটা কম্পিউটার আছে, প্রিন্টার আছে, আমি যখনই সময় পাই সেখানে বসে কিছু কাজ করি, ব্যবসার কাজ করি এবং আমি ধরে রাখছি যে আমি হোম অফিস ডিডাকশনের জন্য এলিজেবল, কিন্তু কথাটা কিন্তু সত্য নয়। হোম অফিসের ডিডাকশনের জন্য এলিজেবল হতে হলে আপনাকে বেশ কয়েকটা দিকে নজর রাখতে হবে। একটা হচ্ছে যে স্পেসটা আপনি ব্যবহার করবেন সেটা কারোর সাথে শেয়ার করা যাবে না। অর্থাৎ এটা আমার বেডরুম অথবা ডাইনিং রুম এবং তার পাশে ছোট্ট একটা ডেস্কে আমার কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার এগুলো আছে, এইভাবে কিন্তু হোম অফিস ডিডাকশন নেওয়া যায় না। ইট হ্যাজ টু বি এক্সক্লুসিভ ইউজ, একটা রুম হতে হবে এক্সক্লুসিভলি, সেটা আমার হোম অফিস হতে হবে, আমার অফিস হতে হবে। এটাকে আমি কখনো বাসায় এক্সট্রা গেস্ট চলে আসলো, আমি একটা বেড বিছিয়ে দিলাম এবং সেখানে গেস্ট গিয়ে থাকতে পারলো, এই সুযোগ কিন্তু চলবে না। এবং এটার রেগুলার ইউজ হতে হবে, এমন না যে কালে ভদ্রে আমি ব্যবহার করছি, যখন দরকার হয় না তখন আর ব্যবহার করি না। অনেকেই উইন্টারে ব্যবসাটা ঘর থেকে চালায়, যেহেতু বাইরে অনেক ঠান্ডা আর এবার তো বরফও অনেক পড়েছিল, তো তারা বের হয়নি, মনে করেছে আমি ঘর থেকে তো অনেক দিন কাজ করেছি, আমি হয়তো হোম অফিস ডিডাকশন নিতে পারবো। কোন ক্রমে যদি এটা আইআরএস এর রিভিউতে আসে এবং আইআরএস যদি এটা ফাইন্ড আউট করে আমার ঘরে সেরকম ডেডিকেটেড স্পেস নাই হোম অফিস ব্যবহার হিসেবে ব্যবহার করার জন্য,
আমি তো এই ডিডাকশনটা হারাবই, আমার ফাইলের অনেক কিছু কিন্তু আইআরএস স্ক্রুটিনিতে আসবে। তো আসলে যদি এরকম করে থাকি, ধরুন একটা বড় অংশই যদি আমরা হোম অফিস ডিডাকশনটা নিই, আর যদি যেটা আপনি বললেন যে মানে নেগেটিভ যে কথাগুলো বললেন, যে কখনো কখনো করি বা কখন সবসময় না করে, তো এটা আইআরএস ধরবে কি করে? তার কিভাবে আইআরএস এটাকে ফাইন্ড আউট করবে যে এটা পুরোপুরি ইউজ হয়েছে না ক্ষণিকের জন্য ইউজ হয়েছে? আইআরএস ধরতে পারবে না, কিন্তু আইআরএস র্যান্ডমলি রিভিউ করে, আচ্ছা, ফাইলগুলোকে দেখে, এবং কোনো কারণে হোম অফিস ডিডাকশনটা, যেহেতু হোম অফিস ডিডাকশন কিন্তু খুব সহজ নয়, এবং তার লাইন অফ বিজনেস, তার ট্রেড দেখে যদি আইআরএস সন্দেহ করে যে এই ফাইলটা একটু দেখা উচিত, তাহলে কিন্তু এটা বের হয়ে আসে যে এখানে এইটা হোম অফিস ডিডাকশনটা আসলে সত্যি ভাবে নেওয়া হচ্ছে কিনা। ওর জন্য আইআরএস যেমন অনেক ডিডাকশনের ব্যবস্থা রেখেছে, এই ডিডাকশন গুলোকে কিন্তু আইআরএস আবার মনিটরও করে। এমন না যে একদম ছেড়ে দিয়েছে, আপনারা যে যেখানে সুযোগ পান হোম অফিস ডিডাকশন নেন, ভেহিকেল ডিডাকশন নেন, যা যা ডিডাকশন আছে নিতে থাকেন, আইআরএস কখনো উইল নট কাম ব্যাক অ্যান্ড লুক ইনটু ইট, এরকম কিন্তু না। আইআরএস যখনই সুযোগ পাবে র্যান্ডমলি হোম অফিস, ধরেন ডিডাকশন যারা নিচ্ছে, এর মধ্যে 1000টা ফাইলের মধ্যে 10টা ফাইল তারা উঠাতেই পারে, এবং 10টা ফাইলেই যদি দেখে যে ওরা মিস ইউজ হচ্ছে, ওরা কিন্তু এটার রিভিউ নাম্বার বাড়িয়ে দিবে। এখন 1000টা ফাইলের মধ্যে 10টা না, ওরা 50টা দেখবে, এবং 50টা ফাইলেও যদি দেখে যে এটার মিস ইউজের সংখ্যা অনেক বেশি, এইভাবেই কিন্তু আইআরএস বিশেষ বিশেষ ছাড়ের অথবা ট্যাক্স ব্রেকের পিছনে যায় দেখতে যে কত পার্সেন্টেজ এটা কারেক্ট ইউজ হচ্ছে এবং কত পার্সেন্টেজ অফ টাইম এটা আমরা মিস ইউজ করছি অথবা অ্যাবিউজ করছি। তো এটা গেল আইআরএস হোম অফিস ডিডাকশন। নাম্বার 6 হচ্ছে আমরা অনেকেই মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট ডিডাকশন নিয়ে থাকি, এবং এটাও কিন্তু একটা গ্রে এরিয়া। এন্টারটেইনমেন্ট ডিডাকশন কিন্তু অনেকটা উঠে গেছে, আইআরএস মোস্টলি এটাকে আর অ্যালাউ করে না, এবং মিলসও যে অনেক অ্যাবিউজ হয় আইআরএস এটা কিন্তু জানে, এবং আইআরএস ওর জন্য খুব স্ট্রিক্টলি ডকুমেন্ট মেনটেন করতে বলে থাকে মিলস ডিডাকশনের উপর। যেহেতু আপনাকে রিসিপ্টটা মেনটেন করতে হবে, কবে কখন কোথায় আপনি এই মিলটা খেয়েছেন, এবং সেই সাথে আপনার গেস্ট অথবা আপনার প্রবাবল কাস্টমার কে ছিল তাদের ইনফরমেশন থাকতে হবে, এবং এই মিটিং এ, এই ডিনার টেবিলে অথবা লাঞ্চ টেবিলে আপনারা কি ডিসকাস করেছেন, মূলত মেজর ডিসকাশন কি ছিল, সেটাও পয়েন্ট আউট করা করতে হবে। আর আগে দেখা গেছে যে অনেকেই এন্টারটেইনমেন্ট বলতে ক্লায়েন্ট নিয়ে হয়তো চলে গেছে কোনো শো দেখতে, কোনো পারফরমেন্সে গেছে, অথবা যে কোনো অনুষ্ঠানে গেছে, বেসবল দেখতে গেছে, ভিআইপি বক্স রিজার্ভ করে। সেই এন্টারটেইনমেন্ট গুলো থেকে আইআরএস কিন্তু অনেক আগেই কিছু কিছু করে বেরিয়ে আসছে। মোস্ট অফ দ্য কেসে ওরা অনেক স্ট্রিক্ট স্ক্রুটিনির মধ্যে ফেলেছে যে এই ধরনের এন্টারটেইনমেন্টের এই ব্যবসার জন্য একান্তই দরকার ছিল কিনা, এবং এত স্ট্রিক্ট করে এনেছে এই রুলগুলোকে যে এটা ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে এগুলোকে সাবস্টেনশিয়েট করা। এবং সবচেয়ে বড় কথা,
আমরা যখন ট্যাক্স ব্রেক এবং ট্যাক্স ট্র্যাপ নিয়ে কথা বলি, আমরা খুব মানে ইমফ্যাসিস করে থাকি যে ডু নট ইগনোর রুলস। ইগনোর, যদি রুলকে আমরা ইগনোর করি আমরা কিন্তু আরো বেকায়দায় পড়ব। ট্যাক্স ট্র্যাপ আমরা আমাদের জন্যই ক্রিয়েট করে ফেলবো। তো ওর জন্য ট্যাক্স ব্রেকস নিতে গেলে রুলস গুলোকে আমাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। নাম্বার 7 হচ্ছে রিয়েল এস্টেট প্রফেশনাল উইদাউট ট্র্যাকিং আওয়ার্স। অনেকেই আমাদের দেখি হয়তো 5-6টা প্রপার্টি আছে এবং উনি নিজে ম্যানেজ করে, মোরলেস উনি কিন্তু পার্শিয়ালি রিয়েল এস্টেট প্রফেশনাল ক্যাটাগরিতে পড়তে পারে অথবা উনি এলিজেবল, কিন্তু সেটায় পড়তে হলে উনাকে যে বেসিক কয়েকটা জিনিস ফলো করতে হয়, তার মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে উনার টাইম ট্র্যাক করতে হয়। যেহেতু আইআরএস দেখতে চায় ইন এ গিভেন ইয়ার আপনি মোর দ্যান 750 আওয়ার্স পুট করেছেন এই ব্যবসায়, এই ম্যাটেরিয়ালি পার্টিসিপেট করতে গিয়ে ট্যাক্স প্রফেশনাল হিসেবে। যেহেতু ট্যাক্স প্রফেশনালরা কিন্তু ম্যাক্সিমাম বেনিফিট পায়, তারা আর্নড ইনকামকে ডিডাক্ট করতে পারে উইথ রিয়েল এস্টেট লস, যেটা অন্যান্য ট্রেডের অথবা অন্য কেউ করতে পারে না। তো ওর জন্য রিয়েল এস্টেট প্রফেশনাল রুলসটা যেমন অনেকখানি বড়, অনেক বড় ছাড় দেয়া হয়েছে, ঠিক তেমনি এখানে নিয়ম কানুনের পর্যায়েও কিন্তু এটা বেশ কঠিন। 750 আওয়ার্স আপনাকে পুট করতে হবে। আপনি অন্য যে কোনো কাজে ইনভলভ হন না কেন, এখানে আপনাকে মোর অফ ইয়োর টাইম স্পেন্ড করতে হবে এবং এটা আপনার মানে মেজর জব হতে হবে অ্যাজ এ রিয়েল এস্টেট প্রফেশনাল। এবং আপনাকে ম্যাটেরিয়ালি পার্টিসিপেট করতে হবে এবং আপনাকে এটা রিকোয়ারমেন্টস এর মধ্যে পড়ে যে আপনার এই যে 750 আওয়ার্স আপনি স্পেন্ড করেছেন এটা টাইম লগ মেনটেন করতে হবে এবং বার্ডেন অফ প্রুফ প্রত্যেকটাতেই কিন্তু ট্যাক্স পেয়ারের কাঁধে। ট্যাক্স পেয়ারকে প্রুভ করতে হবে যে সে এখানে 750 আওয়ার্স অর মোর স্পেন্ড করেছে ইন গিভেন ইয়ার। এবং এইটার সবচেয়ে বড় পাওয়ারফুল সাইডটা হচ্ছে যে আপনি অ্যাক্টিভ ইনকামকে ডিডাক্ট করতে পারবেন অথবা রিডিউস করতে পারবেন বাই প্যাসিভ লস। সাধারণত অ্যাক্টিভ ইনকাম অ্যাক্টিভ লস দিয়েই ডিডাক্ট করা যায় এবং প্যাসিভ ইনকাম প্যাসিভ লস দিয়ে ডিডাক্ট করা যায়। এখানে কিন্তু একটু এলোমেলো হয়েছে। অ্যাক্টিভ ইনকামকে প্যাসিভ লস দিয়ে আনলিমিটেড আপনি ডিডাক্ট করতে পারেন বাই রিয়েল এস্টেট প্রফেশনাল ক্লাসিফিকেশন। তো এই ক্লাসিফিকেশনটা একটা হিউজ বেনিফিট, হিউজ ট্যাক্স ব্রেক, কিন্তু সেই সাথে এইটা আবার একটা হিউজ ট্যাক্স ট্র্যাপ। এবং এই ফাইলগুলো যারা রিয়েল এস্টেট প্রফেশনাল ক্লেম করে আমি দেখেছি প্রতি 4-5 বছর পর এই ফাইলগুলো অবধারিত রিভিউ অথবা অডিটের মধ্যে দিয়ে যাবে। তো আপনি যখন এই রিয়েল এস্টেট ট্যাক্স প্রফেশনালদের কথা বললেন, তো আমরা এখানে একটু ছোট আকারে যদি একটি প্রশ্ন করি যে অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে হোম লোন বা মর্গেজ ইন্টারেস্ট ডিডাকশন অনেকেই নিয়ে থাকেন, তো এটা কি সব ক্ষেত্রে লাভজনক নাকি এক্ষেত্রেও কোথাও কোথাও ঝুঁকি লুকিয়ে থাকে? আপনি বলছেন পার্সোনাল ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, না, পার্সোনাল হাউজে মর্গেজ ডিডাকশন কিন্তু এটা ভেরি কমন এবং এটাই কোনো ঝুঁকি নেই। আচ্ছা, যেহেতু 1098 ফর্ম আপনি পেয়েছেন, আইআরএস কেও একটা 1098 ফর্ম দেওয়া হয়েছে
এবং ধরে নিলাম সেখানে আপনার মর্গেজ ইন্টারেস্ট ডিডাকশন আছে 15,600, এবং আইআরএস এর কাছে যে ডকুমেন্ট দিয়েছে সেখানেও আছে 15,600। তো এটা রিভিউরও কোনো সুযোগ নেই, কোনো ঝুঁকিও নেই। রিয়েল স্টেট প্রফেশনাল হচ্ছে যার একাধিক বাড়ি আছে, রেন্টাল প্রপার্টি, এবং যিনি এই রেন্টাল প্রপার্টিকে ম্যানেজ করেন এবং ম্যাটেরিয়ালি উনি এগুলোকে রান করেন। তো তারাই রিয়েল স্টেট প্রফেশনাল হিসেবে নিজেকে ক্লেম করতে পারে। এবং ধরেন উনার 100,000 W2 ইনকাম আছে, এবং রিয়েল স্টেট উনার 4-5টা বাড়ি রান করতে গিয়ে উনার 50,000 ডেপ্রিসিয়েশন নেওয়ার পর, যেটাকে আমরা বলে থাকি পেপার লস, এটা নেওয়ার পর উনার হয়তো 50,000 লস হয়েছে। উনি উনার 100,000 W2 ইনকামকে 50,000-এ নামিয়ে আনতে পারবে বাই শোয়িং দ্যাট লস, কেননা উনি একজন রিয়েল স্টেট প্রফেশনাল। এবং এই রিয়েল স্টেট প্রফেশনাল হতে গিয়ে উনাকে 750 ঘন্টা মিনিমাম টাইম স্পেন্ড করতে হবে ইন এ ক্যালেন্ডার ইয়ার, এবং সেই টাইমের ট্র্যাক উনাকে রাখতে হবে, লগ রাখতে হবে। এবং আইআরএস রিয়েল স্টেট প্রফেশনালদের ফাইল মানে রিভিউ করা অথবা তাদেরকে পেপার অডিট করা আমি দেখেছি ভেরি কমন। 4-5-6 বছর পর প্রত্যেকটা রিয়েল স্টেট প্রফেশনালের ফাইল রিভিউ হয়, এবং ওরা দেখে থাকে যে সে সত্যি কতখানি টাইম স্পেন্ড করছে, কি কি কাজ করে সে বিল্ডিং এর জন্য, মানে টেনেন্ট হায়ার করা থেকে শুরু করে রেন্ট কালেকশন থেকে শুরু করে কোথায় কোথায় তার ইনভলভমেন্ট, সবকিছু আইআরএস ফাইন্ড আউট করার চেষ্টা করে। এবং বলছি যে রিয়েল স্টেট প্রফেশনাল যেমন আপনাকে একটা ব্যাপক ট্যাক্স ব্রেক দেয়, ঠিক তেমনি এটা কিন্তু যদি আপনি অডিটে কোনো কারণে আইআরএস ডিসঅ্যালাউ করে আপনাকে এই রিয়েল স্টেট প্রফেশনাল ক্লাসিফিকেশন থেকে বের করে দেয়, আইআরএসও কিন্তু বড় অঙ্কের ট্যাক্স আদায় করে। তো ওর জন্য আইআরএস এর জন্য মানে বিজনেস পয়েন্ট অফ ভিউতে এই ফাইলগুলো রিভিউ করা বেশ লাভজনক। আরেকটু ছোট আকারে একটা প্রশ্ন আপনাকে করতে চাই, হয়তো আপনি আরো অনেকগুলো বলবেন, যেটা আমাদের যে ট্যাক্স যে আমাদের যে ট্র্যাপ যেগুলো আছে সেটার ব্যাপারে। তবে আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন করে রাখতে চাই যে যারা অনেকেই ছোট ব্যবসায়ী আছে বা সেলফ এমপ্লয়েড যারা আছেন, ব্যক্তি যারা আছেন, তাদের ক্ষেত্রে মানে সবচেয়ে বড় ট্যাক্স ফাঁদ যে আমরা বলছি ট্র্যাপ বা ফাঁদ, সেগুলোর কি কি আছে বা সেগুলো কি আছে যাতে সেখান থেকে তারা আজকের এই অনুষ্ঠান আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে আসতে পারে এবং সেই ধরনের খপ্পরে যাতে না পড়ে? ধন্যবাদ রানা ভাই, আমার 8 নাম্বারটা ছিল সেটাই। আচ্ছা আচ্ছা, মানে এটা ইন্টারনেটে প্রায় দেখে থাকি যে আপনি ধরেন একটা মেজর জব করেন, আপনি W2 আর্নার, আপনার ইনকাম আছে, আপনি ওটা দিয়ে ট্যাক্স ফাইল করেন, সাইডে আপনি কিছু করেন, কিন্তু প্রায় শুনে থাকি ট্যাক্স পেয়াররাও বলে থাকে যে এটা তাদেরকে রিপোর্ট করতে হবে না। আইআরএস এর কাছে কিন্তু মেজর জব অথবা মাইনর জব, ছোট জব বলে কিছু নাই, মেজর ইনকাম এবং বড় ইনকাম, ছোট ইনকাম বলে কিছু নাই। আপনাকে সবকিছুই কিন্তু রিপোর্ট করতে হয়। প্রায় ক্লায়েন্ট এসে আমাকে বলে থাকে যে আমি একটা গাড়ি কিনেছি, গাড়িটাকে আমি রেন্টে দিয়েছি, কত ভাই আর্নিং করেন? বেশি না পার ভাই, এই 700-800 টাকা মাসে আর্ন হয়। অনেকে আমার কাছ থেকে রেন্ট নেয় গাড়িটা। আমি টোরো নাকি একটা বোধহয় প্ল্যাটফর্ম আছে সেটার মাধ্যমে, এই কিছুদিন আগের কথা বলছি। আমি বললাম যে ভাই এটা তো একটা ইনকাম, আপনাকে তো এটা রিপোর্ট করতে হবে। বলছে কেন ইনকাম? আমার তো গাড়ির ইন্স্যুরেন্স দিতে হয়, গাড়িকে ধুয়ে টুয়ে রাখতে হয়, কার ওয়াশ
এক্সপেন্স আছে, এগুলো দিয়ে আমার কিছুই থাকে না, খুব সামান্য কিছুই হাতে আসে। এবং আমি শুনেছি এই ধরনের সাইড ইনকাম গুলো রিপোর্ট না করলেও চলে, কিন্তু না, এরকম কিছু না, প্রত্যেকটা ইনকাম আপনাকে কিন্তু রিপোর্ট করতে হবে। এরকম সাইড হাসেল যত ছোট হোক না কেন, এক ভদ্র মহিলা এসছেন, উনি বলছিলেন উনি আচার বানান, এবং আচার বানিয়ে উনি কিছু দোকানে দেন এবং বন্ধু বান্ধবরা উনার কাছ থেকে এসে কিনে নিয়ে যায়। এবং উনি একটা মাল্টি ভ্যারাইটি প্যাক করেন, যেখানে 12টা থাকে এক বক্সে, এবং উনি ওটা বেশ অল্প পয়সায় বিক্রি করেন। এবং আমাকে বলছেন যে এটা দিয়ে আমার কিছু ইনকাম হয়, কিন্তু এটা রিপোর্ট করতে হবে কেন? উনি আবার আর্কিটেক্ট, ভদ্রমহিলা, এবং ওনার একটা বড় বড় W2 ইনকামও আছে। তো আমি ওনাকে বললাম যে না, এটা যত ছোটই হোক না কেন আপনাকে এটা রিপোর্ট করতেই হবে। তো উনি একটু অ্যাগ্রি করছিলেন না, পরে যাই হোক উনি অ্যাগ্রি করেছেন এবং এটা রিপোর্ট করেছেন। তো ওর জন্য ছোট ব্যবসায়ীরা অনেক সময় মনে করে থাকে যে, আর আজকাল উনি বললেন যে অনেকে উনাকে জেলে অথবা ভেনমো অথবা ক্যাশ অ্যাপে পে করে থাকে। তো এইগুলোকে কিন্তু আইআরএস মনিটর করে। অতএব আজকাল ক্যাশ বলে কিছু নাই, এই ইনকাম গুলো যেন রিপোর্ট হয় যথাযথ, সেটাই আমার নেক্সট ইয়ে। আদারওয়াইজ দেখা যাবে যে ওনারা বোধহয় ভাবছেন যে এই ইনকাম গুলো ট্যাক্স ব্রেকের মধ্যে পড়ে, আসলে দিজ আর নট ট্যাক্স ব্রেক, এটা কিন্তু একটা ট্যাক্স ট্র্যাপে এসে দাঁড়াচ্ছে। যেহেতু যেইভাবে আইআরএস এই পেমেন্ট গুলোকে মনিটর করা শুরু করেছে, যে কোনো সময় একটা চিঠি পেলে ওনাদের মাথায় কিন্তু বাজ ভেঙে পড়বে। আর নাম্বার 9, এটাই আমাদের শেষ, অনেকেই ট্যাক্স ফাইল করতে আসে, বাসার কাজ করিয়েছে, কন্ট্রাক্টরকে ক্যাশে পে করেছে। বাসার পারভেজ ভাই অনেক কাজ করেছি, 5,000, 7,000, $12,000 খরচ করেছি, কিন্তু কন্ট্রাক্টরকে তো আমি ক্যাশে দিয়েছি, আমার কাছে কোনো রিসিপ্ট নেই। এটা কিন্তু একেবারে আপনারা এটা কোনো অবস্থাতেই করতে পারেন না। অল্প কিছু সেলস ট্যাক্স সেভ করতে গিয়ে অথবা পেপার ওয়ার্ক সেভ করতে গিয়ে আপনারা ক্যাশে পে করবেন কন্ট্রাক্টরকে, এটা কিন্তু হতে পারে না। অতএব এটাও কিন্তু একটা বড় ট্যাক্স ট্র্যাপ। আপনারা রেন্ট, বাসায় টেনেন্ট আছে, টেনেন্টের বাথরুম, সেদিন একজন বলছিলেন পুরো বাথরুমটা রিডু করেছে, আমার $10,000 খরচ হয়েছে। ভাই রিসিট রেখেছেন তো? বলে যে না পারবে ভাই, রিসিট তো দেয় না। জিনিসগুলো যে কিনেছেন বললো যে ওইগুলো কন্ট্রাক্টর কিনেছে, তো ওইটারও তো রিসিট নাই। তো আমি বললাম যে ভাই আপনি তো অ্যাটলিস্ট টাইলস গুলো অথবা বাথরুমের যেই কলটা, যেই জিনিসগুলো, পাইপস গুলো, এগুলো তো আপনি কিনে দিলে আপনার কাছে ওই রিসিপ্টটা মিনিমাম থাকতো। বলে না পারুল ভাই, কন্ট্রাক্ট দিয়ে দিছিলাম 10,000-এর, সে করে দিবে, এবং তাকে বলেছিলাম কি কি সে রিপ্লেস করবে। তো কন্ট্রাক্টর যদি তাকে বিল দিয়ে দেয় সেটা হবে না? সেটা যদি দেয় যে যদি একটা বিল আপনি ক্যাশে দিলে হবে না, কিন্তু বিল আপনাকে আইদার, আমি বলেছি আজকাল অনেক কন্ট্রাক্টর জেলে পেমেন্ট, আচ্ছা, তো অথবা ক্যাশ অ্যাপে নেয় অথবা ভেনমোতে নেয়। ঠিক আছে, বিলটা রাখেন, ওকে টাকাটা জেল করে দেন, বলতে পারেন আমার কাছে এই টাকাটা নাই, তোমার ব্যাংক অ্যাকাউন্ট দাও, আমি জেল করে দিচ্ছি, অথবা তোমার জেল আইডিটা দাও, আমি জেল করে দিচ্ছি। এবং এভাবে কিন্তু এটা দিয়ে দেওয়া যায়, এবং এই খরচটা আপনি দেখাতে পারেন, এবং কন্ট্রাক্টরের জন্য এটা কিন্তু তার ইনকাম। অতএব আপনি নিজেও এই ডিডাকশনটা নিতে পারলেন না,
এবং কন্ট্রাক্টরের এটা একটা ইনকাম হতো, সেটাও তাকে হতে দিলেন মানে না। দুই দিক থেকেই বঞ্চিত হলো। আমাদের হাতে সময় নেই, সময় ধরতে বাধা। তারপর শেষে 1 মিনিট আপনার কাছে একটি প্রশ্ন করতে চাইবো, যে আমাদের দর্শকদের জন্য আপনার এই পুরো আলোচনার ভিত্তিতে যে এরকম একটা আপনি গোল্ডেন রুল বা পরামর্শ দিন যেটা মেনে চলে তারা ট্যাক্স ব্রেক পাবেন কিন্তু ট্যাক্স ট্র্যাপে পড়বেন না। 2-1টি কথা যদি 1 মিনিটের মধ্যে বলেন। ধন্যবাদ রানা ভাই। আমাদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি আছে, আমি যেটা দেখেছি, যেই বেনিফিটটাই নিতে চাক না কেন, অথবা যেই খরচটাই উনি দেখাতে চান না কেন, উনি মনে করেন যে আমি যদি আমার এই খরচটার পিছনে যুক্তিটা, আর্গুমেন্টটা আইআরএস কে প্লেস করতে পারি, তাহলেই বোধহয় আমার এটা অ্যাপ্রুভ হবে এবং আমার এই ডিডাকশনটা গ্রহণযোগ্য হবে। এটা কিন্তু মোটেও না। আপনাকে ডিডাকশন গ্রহণযোগ্য করাতে হলে আপনার এর পিছনে ব্যাকআপ ডকুমেন্টস লাগবে। কোনো আর্গুমেন্ট দিয়ে এটা দাঁড় করানো যাবে না। অতএব প্রত্যেকের উচিত হবে যে ফলো দ্য রুলস। আইআরএস এর কিন্তু ডকুমেন্টেশনের জন্য কিছু আইনি আছে, নিয়ম করা আছে যে আপনারা কিভাবে এই ডকুমেন্ট গুলো রাখবেন এবং সংরক্ষণ করবেন, এবং যখন দরকার হবে এগুলো যেন প্রডিউস করতে পারেন। তো সেটাকে মেনে চললে ট্যাক্স ট্র্যাপে আমরা পড়ব না। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী আপনার এই চমৎকার আলোচনার জন্য। সত্যি আমরা আজকে ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএনের অগণিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনলেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে একটু আমরা গতানুগতিকতার বাইরে গিয়ে একটা আলোচনা করেছি যে ট্যাক্স ব্রেক নাকি ট্যাক্স ট্র্যাপ। এই বিষয়টি আমরা কোনটা ব্রেক এবং কোনটা ট্র্যাপ বিস্তারিতভাবে তুলে ধরেছি। 9টা বিষয় আমরা আলোচনা করেছি। তারপরেও শেষে যে একটি পরামর্শ বা উপদেশ আমরা দিয়েছি যে আমাদের খরচগুলোকে কিভাবে আমরা সংরক্ষণ করব, কিভাবে আইআরএস এর কাছে উপস্থাপন করব, কিভাবে আইআরএসকে আমরা বিশ্বাসযোগ্য করে তুলব। আশা করি আজকের এই আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।